This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজ বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালত ছেড়ে কি এবারে রাজনীতির ময়দানে? তাহলে জল্পনা কিন্তু জিয়ে রেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। টিভি 9 বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মমতাকে সিজন পলিটিশিয়ান বললেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম মুখেও আনতে চাইলেন না তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি মামলা করেছিলেন, যেটা আমি পরিষ্কার বলছি, এই নামটি আমি শুনতেও চাই না, এই নামটি আমি উচ্চারণও করব না। বেশ, আপনার এগেনস্টে একটা মামলা রয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে সরাসরি বলা হচ্ছে যে আপনাকে পক্ষপাত দুষ্ট এরকম একজন বিচারপতি আখ্যা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই সময়টা, যে সময় সুপ্রিম কোর্টের এই মামলাটা হলো, তারপরে আপনার পদত্যাগ, এর টাইম ডিউরেশনটা অত্যন্ত কম। সত্যি কি এই মামলাটার ভবিষ্যৎ আর থাকবে? যিনি মামলা করেছেন, যারা মামলা শুনছেন, মামলার ভবিষ্যৎ কী হবে তারাই বলবেন। যখন অর্ডার দেবেন তখনই বোঝা যাবে যে মামলার কপালে কী লেখা ছিল, বা মক্কেলের কপালে কী লেখা ছিল। এখনই তো এটা বলা যাবে না। আর আমি তো বলতেই পারবো না, আমি তো মামলা শুনছি না। আর আমার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ তো যে কেউ করতে পারেন, তার তো সেই অভিযোগ করার অধিকার আছে। সেই অধিকারটাকে সম্মান করতে হবে। সেই অধিকারটাকে সম্মান করতে হবে, যদিও সবসময় সেই অধিকার প্রয়োগ উচিত নাও হতে পারে। যেমন আমি রাজ্য সরকারের কথা বলছিলাম, রাজ্য সরকারের তো অধিকার আছেই সুপ্রিম কোর্টে যাওয়ার বিভিন্ন রায়ের বিরুদ্ধে, কিন্তু দুর্নীতি প্রকাশ হয়ে যাচ্ছে সেটা আটকানোর জন্যে একের পর এক সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার, এবং সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এটা তো চোখেও লাগে যে কেন দুর্নীতি আটকানোর জন্য রাজ্য সরকারের এত মাথা ব্যথা কিসের, কেন যাচ্ছে তাই না? দুর্নীতি আটকাতেই যাচ্ছে, দুর্নীতিটা এক্সপোজড হয়ে না যায়। তাদের নেতারা জড়িত আছে বলে আমার তো তাই মনে হয়। নেতা কর্মী অনেকেই জড়িত, অনেকেই তো জেলে আছেন। সবাই তো, কেউ তো বিজেপির নেতা নন বা সিপিএমের নেতা নন। কেই বলছেন যে এই সমস্ত মামলা, যেগুলোকে কার্যত বলা যায় আপনাকে ভগবানের আখ্যা দেওয়া হয়েছিল, সেগুলো সবটাই আপনার একটা এজেন্ডা ভিত্তিক, এবং ভবিষ্যতে যদি এই মামলাগুলো যায় সুপ্রিম কোর্টে বা যে কোনো বিভিন্ন জায়গায় যে বিচারাধীন রয়েছে, সেখানে এই প্রসঙ্গটা উঠে আসবে যে আপনি জেনে বুঝে একটি বিশেষ দলকে বারবার আক্রমণ করেছেন। একটি বিশেষ দলকে আক্রমণ করিনি, কোনো দলকেই আমি আক্রমণ করিনি। আমি বলেছি যে একটা দল পশ্চিমবঙ্গে রাজনৈতিক ক্ষমতায় আসেন। পশ্চিমবঙ্গ সরকার এই দুর্নীতি জেনেও দেখেও তাদের মন্ত্রী জেলে আজকে, এটা ভাবুন। এবং সেই মন্ত্রী কোন দলের? না, তৃণমূল দলের। সুতরাং রাজ্য সরকার এবং তৃণমূল সম্বন্ধে কিছু বলতে গেলে তৃণমূলের কথা এসে পড়ে, তৃণমূল সম্বন্ধে কিছু বলতে গেলে রাজ্য সরকারের কথা এসে পড়ে। এবং তারা তো দল এবং সরকারের মধ্যে ডিফারেন্সটা রাখতে পারেননি। আপনি দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নয় বসে পার্টির কথা বলেন। জ্যোতি বসুকে কখনো বলতে শুনেছেন? জ্যোতি বসু আলিমুদ্দিন স্ট্রিটের একতলায় দাঁড়িয়ে এমন ছোট্ট ছোট্ট মন্তব্য করেছেন যার উত্তর দেওয়াই বিরোধী দলের পক্ষে দুষ্কর হয়ে উঠত। ঠিক আছে, এই ব্যাপারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে চলেন না। সেদিন মোদিজি এসেছিলেন কলকাতায়। মোদিজি তো একটা সরকারি অনুষ্ঠানে একটা পলিটিক্যাল কথা বলেননি। তিনি যখন ঘণ্টাখানেক বাদে যখন একটা পলিটিক্যাল মঞ্চে গেলেন, তখন তিনি পলিটিক্সের কথা বলেছেন। তো এই ডিফারেন্সটা তৃণমূল রাখতে পারে না, ওরা অনেক কিছুই জানে না, শেখেনি। 17 জুলাই 2023 আপনি এজলাসে বসে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সরল এবং তিনি দায়িত্বশীল রাজনীতিবিদ। এখনও কি আপনি সেটাই বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের একজন সরল মহিলা, দায়িত্বশীল রাজনীতিবিদ এবং পুরনো রাজনীতিবিদ, যিনি ব্যক্তিগত আক্রমণকে গ্রাহ্য না করে বিরোধিতা চালিয়ে গেছেন। যখন সব বীরপুঙ্গবরা কংগ্রেসের পালিয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মাথায় লাঠি খেয়েছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। অনেকবার তাকে চুল ধরে টেনে বার করে দেওয়া হয়েছে। বাংলার নারী সমাজ গর্জে উঠেছিল, ভোটের বাক্সে গর্জন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হেনস্থা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিজনড পলিটিশিয়ান। সরল যেটা বলছে হচ্ছে তিনি তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করি। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তো কখনো আক্রমণ করি না। আমি একটু আগেই বললাম, একটা নাম আমি শুনতেও চাই না, উচ্চারণ করতেও চাই না, কারণ তাকে আমি কোনো পলিটিশিয়ান বলে মনেই করি না, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রিলেটেড। তাহলে লোকসভা নির্বাচনে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে কিছু বলবেন না? পলিটিক্যালি বলার আছে, বলবো। যদি সেই নির্বাচনে আমি দাঁড়াই, যদি দাঁড়ানোর প্রশ্ন ওঠে,
আদৌ, তখন আমি বলবো। ঘুষে অভিযুক্ত জনপ্রতিনিধিদের রক্ষা কবচ না দেওয়ার রায়কে স্বাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই রায় রাজনীতি স্বচ্ছ হবে, রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়বে। এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রী। বুধবার আবারও বঙ্গে প্রধানমন্ত্রী, তার বারাসাতে সভা রয়েছে, আর এই সভা ঘিরে প্রত্যাশার পারদ তুঙ্গে। সংশোধিত নাগরিকত্ব আইন চালু নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে, সেই অপেক্ষাতেই বিজেপি নেতা থেকে মতুয়া নমশূদ্ররা। কিছুদিন আগে দক্ষিণ নদিয়ায় নাগরিকত্ব আইন নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে কিছু লোক আসে, মিথ্যে বলে, উল্টো পাল্টা বলে, মানুষকে ভুল বোঝায়। তাদের ভুল চক্রান্তে পা দেবেন না। বিজেপির হাতে থাকা রানাঘাট কেন্দ্রে দলের অনেক নেতাকর্মীর আশা ছিল প্রধানমন্ত্রী তার জবাব দেবেন, কিন্তু কৃষ্ণনগরে জনসভা থেকে সিএএ নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। ৬ মার্চ বুধবার বারাসাতে ফের জনসভা করবেন নরেন্দ্র মোদী। এবার সেই সভা ঘিরে বিজেপির নেতাকর্মীদের উন্মাদনা তুঙ্গে। বারাসাতের মঞ্চ থেকেই সিএএ নিয়ে ভালো বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী, আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্ব। 2019 সালে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সংসদের দুকক্ষকে পাশ হয়েছিল নাগরিক সংশোধনী বিল। টিভি 9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। লোকসভা ভোটের বাদ্যি ইতিমধ্যে বেজে গিয়েছে। বিজেপি প্রথম দফাতে তালিকা ঘোষণা করতেই আমরা দেখছি প্রচারে ময়দানে প্রার্থীরা। সোমবার থেকে প্রচার শুরু করে দিয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। শনিবার প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। সোমবার থেকে প্রচারে নামলেন বাংলার বিজেপি প্রার্থীরা। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দ্বিতীয়বারের জন্য ভোটে লড়াই করবেন সৌমিত্র খাঁ। সপ্তাহের প্রথম দিন মন্দির নগরী বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন সৌমিত্র। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সারেশ্বর মন্দিরের নারকেল ফাটিয়ে শিব পুজো করে প্রচার শুরু করেন। একটাই বললাম, ঠাকুর আমায় আশীর্বাদ করুন এবং যাতে বিষ্ণুপুর লোকসভার মানুষকে যাতে ভালো রাখতে পারি, যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে আরও যাতে ডেভেলপমেন্ট করতে পারি। আমরা ঠিক সেই জন্যই বাবাকে চাইলাম যে আবার আগামী দিনে পুনর্নির্বাচিত হয়ে মোদিজির সাথে এই পশ্চিমবাংলাকেও এগিয়ে নিয়ে যেতে পারি। বিরোধীদেরকে নিয়ে ভাববো, কিন্তু এটুকু বলবো যে কাজ করেছি মানুষ দুয়ার তোলে আশীর্বাদ দেবেন। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সৌমিত্র খাঁ। তার দাবি, জয় শুধু সময়ের অপেক্ষা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়, টিভি 9 বাংলা। এজেন্সি ফাঁড়া কিছুতেই কাটছে না মহুয়া মৈত্রের। বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন মামলাতে আবারও মহুয়াকে তলব করল ইডি। আগামী 11 মার্চ তাকে তলব করা হয়েছে বহিষ্কৃত সাংসদকে। এজেন্সি ফাঁড়া কাটছেই না মহুয়া মৈত্রের, আবারও 11 তারিখ তাকে তলব। পরে খবরে আসি। বিরোধীদের উদ্দেশ্যে মোদীর পরিবারতন্ত্রের তীর, আর তার জবাব দিতে গিয়ে বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছেন লালু। প্রশ্ন করলেন, মোদীর পরিবার কোথায়? যাকে হাতিয়ার করে বিজেপি নেতারা সোশ্যাল মিডিয়াতে লাগাতার প্রচার করলেন তারাই মোদীর পরিবার। আর লালুকে এক হাত নিয়ে প্রধানমন্ত্রী কি বললেন শুনুন। नरेंद्र मोदी आजकल परिवारवाद पर हमला कर रहे हैं। अरे भाई तुम बताओ ना कि तुमको क्यों परिवार में 140 करोड़ देशवासी यही मेरा परिवार है। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার আগে দেশবাসীর কাছে পরিচয় দিয়েছিলেন চা বিক্রেতা হিসেবে। 2019-এর স্লোগান ছিল চৌকিদার। এবার বিজেপির প্রচার কৌশল মোদি কা পরিবার। আর বিজেপিকে প্রচারের হাতিয়ার তুলে দিলেন লালু প্রসাদ যাদব। লোকসভা ভোটের আগে রবিবার পাটনায় প্রথম সমাবেশ করে বিরোধী জোট ইন্ডিয়া। বিরোধী নেতাদের উদ্দেশ্যে মোদির পরিবারতন্ত্রের অভিযোগ নিয়ে জবাব দিতে গিয়ে বিতর্ক বাড়ান লালু প্রসাদ যাদব। মোদিকে বিধে লালু বলে বসেন, প্রধানমন্ত্রীর পরিবার নেই। नरेंद्र मोदी आजकल परिवारवाद पर हमला कर रहे हैं। अरे भाई तुम बताओ ना कि तुमको क्यों परिवार में कोई संतान नहीं हो, तुमको हुआ बता। बोलता कि परिवारवाद है, परिवार के लिए लोग लड़ रहे हैं। तुम्हारे पास परिवार नहीं है। লালু খোঁচা দিতেই নতুন অস্ত্র পেয়ে যায় বিজেপি। লালুর মন্তব্যে সমালোচনার ঝড় ওঠে পদ্ম শিবির থেকে। বিজেপি নেতাদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল বদলে যায়। অমিত শাহ থেকে জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ কিংবা সুকান্ত মজুমদার, সবার নামের পাশে লেখা মোদির পরিবার। সকলেই বোঝাতে চান মোদি পরিবারহীন নন,
তারাই মোদির পরিবার। আর তেলেঙ্গানার সভা থেকে লালুর কটাক্ষের জবাবও দিয়েছেন প্রধানমন্ত্রী। मैं इनके परिवारवाद पर सवाल उठाता हूं तो इन लोगों ने बोलना शुरू कर दिया है कि मोदी का कोई परिवार नहीं है। 140 करोड़ देशवासी यही मेरा परिवार है। মোদির এই বক্তব্যের পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকে। রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে বিধে লেখেন, ঋণের দায়ে কৃষকরা, যুবকরা বেকার, শ্রমিকরা অসহায়, আর যারা দেশকে লুট করছেন তারাই মোদির আসল পরিবার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের জন্য পেছোতে পারে কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রবেশিকার দিন। চলতি বছর মে মাসে এই পরীক্ষা হওয়ার কথা। ভোটের নির্ঘণ্ট দেখে পরীক্ষার দিন ঘোষণা হবে। সন্দেশখালীর আন্দোলনের রাশ ধরে রাখতে বিজেপি তৎপর। আন্দোলনের ভূমিতে বাড়ি ভাড়া নিলেন শুভেন্দু অধিকারী। ভোটের আবহে 3 মাসের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলো। সন্দেশখালীতে জমি ফেরাতে তৃণমূল যখন সক্রিয়, তখন সন্দেশখালীতে ঘাঁটি গড়ার কৌশল বিরোধী দলনেতার। তাদের এলাকায় থাকতে চলেছেন শুভেন্দু অধিকারী, জানতে পেরেছেন গ্রামবাসীরা, আর বলছেন এবারে স্বস্তি ফিরবে। সন্দেশখালীতে যাতায়াত বাড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। প্রতিনিয়ত সন্দেশখালীর তৃণমূল নেতৃত্ব চেষ্টা করছেন জমি পুনরুদ্ধারে। শুভেন্দু অধিকারী সন্দেশখালীর মাটিতে বিজেপিকে আরও শক্তিশালী করতে তিনি এই পরিকল্পনা নিয়েছেন। আমরা 3 মাসের জন্য এই বাড়িটি আমরা এগ্রিমেন্ট করেছি। বাংলায় লোকসভা ভোটে বিজেপির হাতিয়ার সন্দেশখালী। খোদ প্রধানমন্ত্রী বাংলায় এসে বার্তা দিয়েছেন সন্দেশখালীর অত্যাচারের বদলা নিতে হবে ভোটে। বুধবার বারাসাতে আসবেন নরেন্দ্র মোদী। সন্দেশখালীর আন্দোলনের রাশ ধরে রাখতে মরিয়া বিজেপি। আন্দোলনের ভূমিতে এবার বাড়ি ভাড়া নিলেন শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আবহে 3 মাসের জন্য সন্দেশখালীর পুকুরপাড়ায় থাকবেন বিরোধী দলনেতা। ওটা সেবা কেন্দ্র হয়েছে, বাদল দাসের বাড়িতে আমরা ভাড়া নিয়েছি সেবা কেন্দ্র, লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং অত্যাচারিত মহিলাদের পাশে থাকতে। প্রায় প্রতিদিনই শাসক দলের নেতা মন্ত্রীরা যাচ্ছেন সন্দেশখালীতে। একদিকে যখন প্রশাসন অভিযোগ পেয়ে জমি ফেরাচ্ছে, তেমনি কর্মী সভার মাধ্যমে সন্দেশখালীর জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে তৃণমূল। এরই মধ্যে সন্দেশখালীতে ঘাঁটি গড়ার কৌশল শুভেন্দুর। শুভেন্দু অধিকারী ভাড়া নিয়েছেন কি জানি না, তবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল কোনো একজন ভিআইপি থাকবেন। তো কে থাকবেন আমি জানি না, ওনাদেরকে আমি ভাড়াটা দিয়েছি। একটু ভালো হলো, কারণ আমরা তো খুব ভয়ের মধ্যে ছিলাম যে কি হবে কি করবে এরা আমাদেরকে। তো এখন শুনছি যে সামনে বাড়িতে শুভেন্দু অধিকারী এখানে থাকবেন কিছুদিনের জন্য, তো শুনে আমরা একটু আশ্বস্ত হয়েছি। আমরা একটু খুব খুশি হয়েছি যে আমরা সাহস একটু পেলাম যে উনি থাকছেন। আমরা চাইছি উনি এখানে থাকুক, থাকলে আমরা আরও আশ্বস্তি পাবো। উনি আসবেন, ওনার কাজ মানে শান্তি বজায় রাখা, তাহলে স্বাগত তো অবশ্যই জানাবো। সন্দেশখালী ইস্যু জিয়ে রেখে বসিরহাট লোকসভায় ভালো ফলের আশা পদ্ম শিবিরের। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, যেখানে বাড়ি ভাড়া নেওয়া হয়েছে শুভেন্দুর জন্য, সেই এলাকায় রয়েছে বামেদের প্রভাব। এই সন্দেশখালীর পুকুরপাড়া বামেদেরও শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে বিরোধী দলনেতা থাকবেন, ফলে সব মিলিয়ে বামেরা যাতে কোনোভাবে সন্দেশখালী আন্দোলনের ফায়দা তুলতে না পারে, সেই জন্যও এই বাড়িটি বেছে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। ক্যামেরা মিন্ময় চক্রবর্তীর সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী।